আগের দিন আমরা আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির 19 নম্বর অধ্যায়ের যে শুরুর সূত্রাবলীটা ছিল বা সূত্রাবলীগুলো ছিল সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেই সূত্রের এস্টাবলিশমেন্টগুলো বা কিভাবে সেগুলোকে সূত্রগুলো আসে তার ডিডাকশনগুলো আমরা ওখানে দেখেছিলাম, কি করে ডিডাক্ট করতে হয়। তো আজকে আমরা সরাসরি অনুশীলনী দিয়ে চলে যাবো। আগের দিন যদিও অনুশীলনীর কিছুটা বলা হয়েছিল, তো আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি অনুশীলনী দিয়ে চলে যাবো। কিন্তু অনুশীলনী করার আগে বলি যে সূত্রগুলো অবশ্যই দেখেছো আশা করছি, না দেখলে তো অনুশীলনী বোঝা মুশকিল হয়ে যাবে। এবং যারা না দেখেছো তারা দেখে নিও, অবশ্যই দেখে তবেই কিন্তু আজকের যে অংশটা আলোচনা করবো সেটাতে তবেই কিন্তু সেটা দেখো, নাহলে সূত্রগুলো না হলে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, মোট তোমাদের তিনটে সূত্র ছিল। একটা হচ্ছে অন্তস্থভাবে বিভক্ত করলে কি হয়, বহিস্থভাবে বিভক্ত করলে কি সূত্র হয়, আর হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় সূত্র। এই তিনটে সূত্র ছিল। তিনটে সূত্র আশা করছি দেখেছো, বা না দেখলেও দেখে নিও। আজকে আমরা সরাসরি অনুশীলনী দিয়ে চলে যাবো। অনুশীলনী আমি বেশিরভাগ অঙ্কটাই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, করেও পাঠিয়ে দেবো। সেগুলো সাহায্য নিয়ে বাকি দু চারটে যেগুলো বাকি থাকবে সেগুলো করে চ্যাপ্টারটাকে কিন্তু একদম কমপ্লিট করে খাতায় দেবো। ওকে, তাহলে আজকে আমরা কোষে দেখি 19-এ সরাসরি চলে যাচ্ছি। দেখো, আগের দিন আমি 1, 2 আর 3টাও পাঠিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি তারপর থেকে শুরু করছি, মানে 4 থেকে শুরু করছি। প্রথমেই বলি যে 4-এর মতো করে একটা সেম অঙ্ক, একদম সেম অঙ্ক আগের পাতায় দেখবে 10-এর দাগে করে দেওয়া আছে। তো যাই হোক, দুটোর মধ্যে আমি অনুশীলনীটাই বুঝিয়ে দিচ্ছি, তোমরা ওটা করে দেওয়া আছে, ওটা দেখতে পারবে। তো দেখো, কোষে দেখি 19-এর 4-এর দাগের অঙ্কটা কি বলছে। বলছে 7, 3 ও -9, 6 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে তার হিসাব করতে বলছে, তাই তো? 4-এর দাগেরটা। এখন দেখো, আমি যদি একটু ছবিটা আঁকি, যদিও বইয়ে ছবি আঁকিনি বা তোমাদেরও পরীক্ষায় ছবি আঁকার দরকার নেই, কিন্তু আমি বোঝানোর জন্য যদি ছবিটা আঁকি, ধরো তোমার এই হচ্ছে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস আমি আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে 4টে কোঅর্ডিনেট দিয়ে আঁকতে হবে। কি হয়, এটা x, এটা x ড্যাশ, দিস ইজ y and this is y ড্যাশ। 7, 3 কোথায় হবে বিন্দুটা? 7 ধরে নাও এরকম জায়গায় 7 আর 3, মোটামুটি এই জায়গায় হবে 7, 3 বিন্দুটা। ঠিক আছে, এটা কত বিন্দু না 7,3। কারণ দুটোই তো প্লাস, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টই হবে। 1, 2, 3, 4, 5, 6, 7 এর উপরে পড়ে আমি একটা অ্যাপ্রক্স বসাচ্ছি। ওটা একদম পার্টিকুলার বা অ্যাকুরেট নয়, কিন্তু আমি একটা অ্যাপ্রক্স বসাচ্ছি। মোটামুটি এখানে পর্যন্ত 7, 1, 2, 3, 7, 3, অর্থাৎ x এর মান 7 আর y এর কত 3। আরেকটা দেওয়া আছে কত, আরেকটা দেওয়া আছে -9, 6। তো -9, 6 কোথায় হবে, মানে x এর মান -9, 6, মানে এইরকম কোন একটা জায়গা হবে। ঠিক আছে, এরকম কোন একটা জায়গা হবে, কারণ x এর মাইনাস কোন দিকে, এই দিকটা মাইনাস, আর 6 মানে একটু উপর দিকে হবে, যদি আরেকটু উপর দিকে করা উচিত। এটা ধরে নাও এটা -9,6। বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ, অর্থাৎ এদেরকে জুড়তে বলছে। জুড়ে দিলাম, জুড়লে ওটা y অক্ষকে একটা বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, জানতে চাইছে যে এই অংশটা আর এই অংশটার অনুপাত, অর্থাৎ এই যে y অক্ষকে একটা বিন্দুতে ছেদ করলো, যদি ধরে নিই সেই বিন্দুটা p, তাহলে p বিন্দু দ্বারা এই সমগ্র এই যে আমাদের সরল রেখাংশটা আছে, অর্থাৎ আমরা এটা যদি নাম দিই a, এটা যদি নাম দিই b, তাহলে ab রেখাংশ p বিন্দু দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে, বা সেটাই আমাদেরকে বার করতে বলেছে। ঠিক আছে, মানে এই একটা অংশ এই একটা অংশ হয়েছে, ছেদ করার পরে বুঝি এটা যদি ছেদ বিন্দু হয়, y অক্ষকে যদি এই বিন্দুতে ছেদ করে, তাহলে এই অংশ আর এই অংশের অনুপাতটা বার করতে বলেছে। চলো ধরে নিলাম এই অংশটা হচ্ছে m আর এই অংশটা হচ্ছে n, অর্থাৎ p বিন্দু দ্বারা ab রেখাংশ n:n অনুপাতে বিভক্ত হয়েছে, এবং এখানে অন্তর্বিভক্ত হয়েছে বলে ধরে নেওয়া হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ অন্তর্বিভক্ত হয়েছে, কারণ এই বিন্দু এখানে, এই বিন্দু এখানে, y অক্ষটা তো ওদের মাঝখানে অবস্থিত। তাহলে কোনো সন্দেহ নেই এখানে যেটা অন্তস্থভাবেই বিভক্ত হবে। কারণ বিভক্ত মানে সেটা দুটো কেস হতে পারে, একটা ইন্টারনাল বাইসেকশন হতে পারে আর একটা এক্সটারনাল বাইসেকশন হতে পারে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই দুটো বিন্দুর মধ্যবর্তী অংশেই তো y অক্ষ অবস্থিত, তাই এখানে অন্তর্বিভক্তটাই হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে ধরি এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ p বিন্দুতে n:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে। এখন তাই যদি হয়, তাহলে p বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তখন তারপর আমি বলতে পারি যে p বিন্দুর স্থানাঙ্ক দুটো সমান দিয়েও লিখতে পারো,
কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বা বেশি অথেন্টিক হচ্ছে তিনটে সমান দিয়ে স্থানাঙ্কটা লেখা। ঠিক আছে, তো যাই হোক, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক তখন কত হবে দেখো, যেরকম নিয়ম অনুযায়ী m ইনটু এইটা, মানে সেই আগের দিনের মতো মনে করিয়ে দিই, এটা যদি x1 y1 হয়, এটা যদি আমাদের x2 y2 হয়, আর এইরকম যদি অনুপাত যদি m আর n হয়, তখন তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কি হয়, m ইনটু এর প্রথমটা, তাই তো, অর্থাৎ m x2 প্লাস n x1, তাই তো ছিল, বাই m প্লাস n, দেখো সূত্রটা ছিল যে m x2 প্লাস n x1 বাই m প্লাস n, একইভাবে পরেরটাও লিখতে হয়। ঠিক আছে, তাহলে এখানে কত হবে m ইনটু, মানে এখানে x1 y1 এর ভূমিকা এইটা আছে, x2 y2 এর ভূমিকা এটা আছে, তাহলে m ইনটু এইটা, তাহলে কত হবে m এর সঙ্গে এটা গুণ করলে তাহলে হচ্ছে তোমার m ইনটু -9 প্লাস n ইনটু এর প্রথমটা, তাহলে n ইনটু 7 বাই নিচে কত m প্লাস n। ওকে, পরেরটার ক্ষেত্রে কি হবে, পরেরটার ক্ষেত্রে হবে m ইনটু এর দ্বিতীয়টা, ঠিক আছে, অর্থাৎ m ইনটু 6 প্লাস n ইনটু এর দ্বিতীয়টা, অর্থাৎ কত হবে n ইনটু 3 বাই m প্লাস n ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, -9m প্লাস 7n বাই কত m প্লাস n, আর ওইটা কত হচ্ছে 6m প্লাস 3n বাই কত m প্লাস n। এখন আমাদেরকে বার করতে হবে কোনটা, আমাদেরকে বার করতে হবে এই অনুপাতটা, অর্থাৎ n:n টা বার করতে হবে। তো এখন দেখো, যেহেতু p বিন্দুটা y অক্ষের উপরে অবস্থিত, তো আমরা একদম সেই 3 নম্বর লেখচিত্র থেকে শিখে আসছি, y অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর y কোঅর্ডিনেটের মানটা, মানে তার কোটির মান, কোটি নয়, y অক্ষের উপর অবস্থিত হলে তার x স্থানাঙ্কটা কি হয়, 0 হয়। কোনো বিন্দু যদি x অক্ষের উপর অবস্থিত হয়, তার y এর মান 0 হয়, y স্থানাঙ্কটা, যেটাকে আমরা কোটি বলি, কোটির মান 0 হবে। আর যদি y অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে তার কি ভুজের মানটা 0। তাহলে এখানে ভুজ কোনটা, প্রথমে যেটা দেখছি সেটা কিন্তু ভুজ বলা হয়, ভুজ বা অ্যাবসিসা, মানে যেটা আমাদের x এর মান হয়, x স্থানাঙ্ক যেটা হয়। তাহলে শর্ত মতে আমরা কি বলবো, যে শর্ত মতে this equal to -9m plus 7n by m plus n is equal to কত, 0। ওকে, তাহলে এটা যদি 0 হয়, তাহলে দেখো এরপর কোণাকুণি গুণ করলে কত হচ্ছে বলো, কোণাকুণি গুণ করলে -9m plus 7n is equal to 0, কারণ এটার সঙ্গে 0 গুণ করলে 0ই হবে, বা -9m সমান কত, -7n, মাইনাস গুলো বাদ দিয়ে দিলে 9m সমান কত, এই 9টা n হবে, 7n, দুই থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম। নেক্সট কত হবে তাহলে, m বাই n সমান কত, 7/9, এই জায়গাটা ভালো করে কিন্তু লিখবে, অনেকে ভুলিয়ে যায়, এটা অনেকে 7/9 না লিখে 9/7 লিখে ফেলে, কিন্তু কোণাকুণি গুণ করে মিলিয়ে নাও, m এর সঙ্গে কি গুণ হবে 9, আর n এর সঙ্গে কি গুণ হবে 7, এটা দেখো, তাহলে 9m সমান 7n, এই লাইনটা নিচ্ছে, তাহলে m:n কত হবে, তাহলে 7:9, তাহলে কি নির্ণয় অনুপাতটা কত হবে না, 7:9, অর্থাৎ এই বিন্দু দ্বারা এই সরলরেখাংশ 7:9 অনুপাতে বিভক্ত হয়েছে। ঠিক আছে, মানে এটা 7 এ কথা, এই দিকটা হবে 9 এ কথা হবে। ওকে, তাহলে কেন এটা 0 করলাম সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ এই বিন্দুটা y অক্ষের উপর অবস্থিত বলে x এর মানটা 0 হচ্ছে। দেখবে উদাহরণ যেটা করে দেওয়া আছে, উদাহরণ 10 এরটা, ওইটা দেখবে তোমার ঠিক ওটা x অক্ষ বলেছে, তাহলে x অক্ষ বলে সেখানে দেখবে y এর মানটা কিন্তু 0 করেছে। ঠিক আছে, ওই 10 এর অঙ্কটাতে বেশি ওরা লেখেনি, আমি ভালো করে লিখে তোমাদেরকে এইটা পাঠিয়ে দেবো, তোমরা এইটা দেখে দেখে 10 এরটা কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, নেক্সট দেখো, পরের যে তিনটে অঙ্ক আছে, তিনটে অঙ্ক পরপর একই ধরনের, ঠিক আছে, 5, 6, 7 এগুলো একই ধরনের অঙ্ক। আবার এই তিনটের মতো করে 268 পাতার নিচে 11 দাগের অঙ্কটা করে দেওয়া আছে। আমি আগে 11 দাগের অঙ্কটা একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, 11 দাগের অঙ্কটা আমি যখন বলছি তোমরা একটু দেখে নাও। বলছে যে প্রমাণ করি যে এত 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 বিন্দু চারটিকে পরপর যুক্ত করলে একটি সামন্তরিক গঠন হবে। তো প্রথমে দেখো, বিন্দুগুলোর আগে দেখবে একটা একটা করে নাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, বিন্দুগুলোর একটা একটা করে নাম দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে ধরি বিন্দুগুলি কার্তেজীয় তলে বসিয়ে একটি এবিসিডি চতুর্ভুজ তৈরি করছে। ঠিক আছে, কারণ আমাকে দেখাতে বলে যে সামন্তরিক, তো আমি তো শুরুতে আমরা কি ধরছি, যে যে চারটে বিন্দু দিয়ে দিয়েছে, দেখো চারটে বিন্দু তো এইরকম হতে পারে, ধরো এইরকম একটা, এইরকম একটা, এইরকম একটা, আর মনে করো তোমার এইরকম একটা। তুমি দেখো
এই চারটে বিন্দু দিয়ে তুমি কিন্তু চতুর্ভুজ অঙ্কন করতে পারবে না। কি করে চতুর্ভুজ অঙ্কন করবে? তো ত্রিভুজ হয়ে যাবে। তো কারণ এই তিনটে বিন্দুকে আমি একই লাইনে বসিয়ে নিয়েছি, সমরেখ করে নিয়েছি। সমরেখ হয়ে গেলে তিনটে বিন্দু সমরেখ হয়ে গেলে ত্রিভুজ চতুর্ভুজ গঠন করতে পারবো না। সেই জন্য আমাদেরকে ইনিশিয়ালি প্রাথমিকভাবে ধরে নিতে হবে যে ওই চারটে বিন্দু এমন ভাবেই আছে যারা একটা চতুর্ভুজ গঠনের ক্ষমতা রাখে, একটা চতুর্ভুজ গঠনের ক্ষমতা রাখে। আমরা পরে দেখাবো যে এই চতুর্ভুজটা কি একটা সামান্তরিক হবে, অন্য কিছু হবে না। ঠিক আছে, সেই জন্য দেখবে ওরা একদম প্রথমেই লিখে দিচ্ছে যে ধরি এত 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 বিন্দুগুলি কার্তেজীয় তলে একটা চতুর্ভুজ গঠন করছে। ঠিক আছে, বিন্দুগুলো তোমার এইভাবে নাম দিয়েছে, তোমার এটার নাম দিয়েছে ধরো এ বি সি ডি। এই সবার স্থানাঙ্ক জানা আছে, সবার স্থানাঙ্ক জানা আছে। এখন তারপরে দেখবো ওরা এসি কর্ণের মধ্যবিন্দু বার করছে। তো এসি কর্ণের মধ্যবিন্দু কি হবে? মধ্যবিন্দু নির্ণয়ের যা সূত্র, এ বিন্দুটা এখানে কত আছে? -7,2। আচ্ছা, তারপর আমি বি বিন্দুটা কত আছে? 19,8। সি বিন্দুটা আছে তোমার 15,-6, 15,-6, আর ওইটা আছে -11,-12। প্রথমে দেখবো ওরা এসি কর্ণের মধ্যবিন্দু বার করছে। তো মধ্যবিন্দু বার করার কি সূত্র? এর প্রথমটা প্লাস এর প্রথমটা বাই 2, কারণ আগে যে সূত্রে বলেছি x1 + x2 বাই 2। তাহলে এখানে কত হবে? -7 প্লাস 15/2, আর ওখানে কত হচ্ছে 2 - 6, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাবে বাই 2। করলে কত হবে? 15 থেকে 7 বাদ দিলে 8/2, আর এটা কত হবে? -4/2। কাটাকাটি করলে এটা কত হচ্ছে তোমার? 4 কাটাকাটি করবে না, মনে মনে বাদ দেবে। আর এই স্থানাঙ্ক কিন্তু ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, মানে অর্ডার পেয়ারের মধ্যে লিখতে হয়। অর্ডার পেয়ার বলতে ক্রমযুগল, এইটা মাঝে একটা কমা থাকবে, এর মধ্যেই কিন্তু লিখবে, নাহলে নাম্বার কাটবে। মানে অ্যাকচুয়ালি সেটা ভুল হয়ে যায় তখন। অর্ডার পেয়ারের মধ্যে বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে না লিখলে সেটা ভুল হয়ে যায়। তো যাই হোক, তাহলে ক্যালকুলেশন করে কত হচ্ছে? 4, কত -2। একইভাবে যদি আমরা এটাও বার করি, বিডি কর্ণের মধ্যবিন্দুটা যদি বার করি, এটা প্লাস এইটা বাই 2, এটা প্লাস এইটা বাই 2 করে দেখবে সেটাও বেরোবে 4, -2। তাহলে দেখো এই চতুর্ভুজে দেখতে পাচ্ছি দুটো কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক একই হয়ে যাচ্ছে। তার এখান থেকে আমরা তখন বলতে পারবো যে এই কর্ণ দুটো কি করছে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। কেন? কারণ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক 4:2 মানে কি বোঝাচ্ছে তোমার? 4:2 মানে তোমার বোঝাচ্ছে যে ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক 4, 2। কার ক্ষেত্রে? এসি কর্ণের ক্ষেত্রে। এর ক্ষেত্রে কত? তোমার 4 - 2। এখান থেকে কি বোঝাচ্ছে? যে কর্ণ দুটো একই, মানে কর্ণ দুটোর মধ্যবিন্দু একটাই বিন্দু হয়ে যাচ্ছে, একটাই, মানে আলটিমেট এর মধ্যবিন্দু আর এর মধ্যবিন্দু একই। তার মানে তখন বলবো যে তারা পরস্পরকে কি করছে? এখানে সমদ্বিখণ্ডিত করছে। ঠিক আছে, যেহেতু মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো একটাই বিন্দু হয়ে যাচ্ছে, তাহলে ওখান থেকে তখন বলে দেবো যে এই চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে আমরা সামান্তরিকের ধর্মে পড়ে এসেছি, সেটা একটা কি হয়ে যাবে? সামান্তরিকটা, সেটা একটা কি হয়ে যাবে? সামান্তরিক হয়ে যাবে। চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেটা একটা সামান্তরিক হয়ে যাবে। তাহলে আমাকে স্থানাঙ্ক জ্যামিতিতে সামান্তরিক দেখাতে বললে আমরা কি করব? দুটো কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক একই হচ্ছে সেটা দেখালেই বলতে পারবো যে ওই চতুর্ভুজটা কি হয়ে যাবে? তোমার সামান্তরিক হয়ে যাবে। ওকে, এইটার মতো করে কিন্তু তোমার পরের গুলো আছে। পরেরগুলো মানে অনুশীলনী পর্ব 3টে অঙ্ক আছে। এখন দেখো অনুশীলনী, যেমন প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম মানে আমার এখানে 5-এরটা তো একই রকম, 5-এরটা পুরো একদম প্রয়োগ 11 মতো করে 5-এরটা করবে। আমি এখন তোমাদেরকে 6-এরটা বলে দিচ্ছি। 6-টা দেখো কি বলছে, যে যদি 3, 2, 6, 3 xy এবং 6, 5 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে xy এর মান নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা নাম দিয়ে দেবো একটা করে। যে ধরি যেভাবে দেখো বইয়ে লেখা আছে a সমান কত? 3,2। ধরি a সমান 3,2, b সমান 6,3, c সমান x, y এবং d সমান কত দেওয়া আছে? 6,5। 6,5। এখন দেখো বলেই দিয়েছে যে এটা সামান্তরিক গঠন করছে। কারণ আমরা যেটা ছবিটা আঁকি, ছবি পরীক্ষায় আর দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য জাস্ট। a b c d, এখানে a বিন্দু কত? 3,2। আচ্ছা, b বিন্দু কত? 6,3। c বিন্দু কত? x, y, আর এটা আছে তোমার 6,5। বলেই দিয়েছে, যেমন আগে যে অঙ্কটা বোঝালাম আমরা, উদাহরণের অঙ্কটা, সেটা সামান্তরিক দেখাতে বলেছিল, আর এখানে সামান্তরিক বলেই দিয়েছে।
ঠিক আছে। তো এখন দেখো এইটা আমাদের হলো, প্রথমে লিখবো বইয়ে লেখাটাই লিখবো, লেখা তো আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, কিছু না, বইয়ের 11 অঙ্কটার মতো করেই লিখবো। ধরি এ সমান এত 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 বিন্দু চারটি একটি সামন্তরিকের শীর্ষবিন্দু। এখানে সামন্তরিকই বলে দেবো, কারণ বলেই দিয়েছে সামন্তরিক হবে। তারপরে লিখবো এখন এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এসি কর্ণের মধ্যবিন্দুর মানে ভাষাতে লিখবো যে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তখন তাহলে কত হবে, এর প্রথমটা প্লাস এর প্রথমটা, মানে 3 + x / 2, 2 + y / কত 2। একইভাবে আমরা কাটটা বার করব, বিডি কর্ণটা বার করব। বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান কত হবে, 6 + 6/2, 3 + 5/2। এটা কত হবে, 6 6 12/2 মানে 6, 3 5 8/2 মানে কত 4। তাহলে এটা হচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দু, এটা হচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দু। এখন যেহেতু এটা একটা সামান্তরিক বলেই দিয়েছে, তা সামান্তরিক দেখাতে গেলে কি করতে হবে, আমরা আগেরটা বলে এলাম, সামান্তরিক দেখাতে গেলে তাদের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা সমান হবে, তবেই সেটা সামান্তরিক। আর তাহলে এখানে যেহেতু সামান্তরিক বলে দিয়েছে, তাহলে অবশ্যই কি হবে, এটার সঙ্গে এটা সমান হবে। তাহলে শর্ত মতে আমরা বলতে পারি, শর্ত মতে এইটা সমানই কোনটা, এইটা, অর্থাৎ 3 + x / 2, 2 + y / 2 = কত, 6,4। ওকে, এরপর কি করব, উভয় পক্ষের স্থানাঙ্ক তুলনা করব। ঠিক আছে, দেখো উভয় পক্ষের স্থানাঙ্ক তুলনা করব মানে এর x স্থানাঙ্কের সঙ্গে এর x স্থানাঙ্ক, এর y স্থানাঙ্কের সঙ্গে এর y স্থানাঙ্ক। ঠিক আছে, কম্পেয়ারিং দ্য কোঅর্ডিনেটস ইন বোথ সাইড। কম্পেয়ারিং দ্য কোঅর্ডিনেটস ইন বোথ সাইড মানে উভয় পক্ষের স্থানাঙ্ক তুলনা করে পাই। তাহলে x এর সঙ্গে x সমান করো, তাহলে 3 + x / 2 = 6, এন্ড আরেকটা কি পাবো আমরা, 2 + y / 2 = কত 4। এখান থেকে x এর মান পাবো কত, 3 + x সমান কত, 2 6 12। তাহলে অতএব x সমান কত হবে, 12 আর -3 করলে কত 9। আর এখান থেকে কত পাবো, 2 + y = 4 2 8। তাহলে y সমান কত পাবো, 2 দিকে গেলে 8 - 2 মানে 6। তাহলে নির্ণেয় xy এর মান কত হবে, অতএব লিখব xy সমান 9,6। ওকে, এটাই ছিল আমাদের প্রশ্ন 6 এর বিষয়বস্তু। প্রশ্ন 7 ফাত থেকে সব একই ধরনের আছে, 7 গুলো আছে। ঠিক আছে, 5 7 এগুলো একই ধরনের, 6টাও একই ধরনের ছিল, এটা বলে দিলাম, উদাহরণ একটা বলেছি, তাহলে এগুলো পড়বে। আমরা নেক্সট চলে যাব, তারপরে দেখো এরপর আবার খুব ইম্পর্টেন্ট অঙ্ক 8 এর দাগ, 8 এর দাগ 9 এর দাগ। 9 এর দাগেরটা তো ভীষণ না, 8 9 এর মধ্যে এখান থেকে বিশেষ করে এই যেটা একটু আগে বললাম 4 এর দাগ, 4 এর দাগ, 8 এর দাগ, 9 এর দাগ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রচুর ভাবে পড়ে এটা। ঠিক আছে, তবে এখন দেখো 8 এর দাগেরটা যদি একটু বলি, 8 এর দাগেরটা বলছে ABC ত্রিভুজের A B ও C শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এত এত এবং এত, AD মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করি। এখানে নাম দেওয়াই আছে, ABC বলে নাম দেওয়াই আছে, তাহলে আর নামকরণের দরকার নেই। না দেওয়া থাকলে কিন্তু নামকরণ করতে হবে আমাদেরকে, যে ধরি A সমান এত, B সমান এত, C সমান এত। তো দেখো এখানে যদি আমি ত্রিভুজটা যদি আঁকি, তাহলে এইরকম একটা ত্রিভুজ দেওয়া আছে ABC, জাস্ট বোঝানোর জন্য, পরীক্ষার দরকার নেই তোমাদের। A B C, A বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, -1,3। B বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, 1, -1। C বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, 5,1। বলছে AD মধ্যমার দৈর্ঘ্য, তাহলে AD কোথায় হবে, এখান থেকে জুড়তে হবে। এইটা যদি AD হয় তাহলে আমাকে এই AD মধ্যমার দৈর্ঘ্যটা বার করতে হবে। ঠিক আছে, মানে AD লেন্থটা কত হবে সেটা বার করতে হবে। এখন দেখো দৈর্ঘ্য নির্ণয়ের কি সূত্র ছিল, সেটা সেই হচ্ছে আমাদের 4 নম্বর চ্যাপ্টারে ছিল। দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটা, ধরো এই বিন্দুটা যদি তোমার x1 y1 হয়, এই বিন্দুটা যদি x2 y2 হয়, তখন এই দূরত্বটার নির্ণয় সূত্র ছিল √, এর প্রথমটা মাইনাস এর প্রথমটা, অর্থাৎ x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। 4 নম্বর চ্যাপ্টারের সূত্র, কিন্তু আমি আবারও বলছি 4 নম্বর চ্যাপ্টার, তো এই পেজ নম্বরটাও বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে যে তোমার পেজ নম্বর দেখবে 44, 44 পাতার মাঝে দেখবে বাক্সে এই সূত্রটা লিখে দেওয়া আছে, দৈর্ঘ্য নির্ণয় সূত্র। ঠিক আছে, এটা আমাদের স্থানাঙ্ক জ্যামিতির প্রথম চ্যাপ্টার ছিল। তো যাই হোক, তাহলে এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে গেলে মানে আমাদের এই এখান থেকে এখান পর্যন্ত AD দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমার দুটো বিন্দু স্থানাঙ্ক কিন্তু জানা খুব প্রয়োজন, প্রান্ত বিন্দু দুটো। তার মধ্যে এইটা জানা আছে -1,3, কিন্তু D টা তো জানা নেই। তাহলে প্রথম কাজ হবে D বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করা।
তো ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো। এখন দেখো যেহেতু এডিটা একটা মধ্যমা, তার মানে অবশ্যই ডিটা কি হয়ে যাবে, বিসি বাহুর মধ্যবিন্দু হয়ে যাবে, কারণ মধ্যমার সংজ্ঞাই তো তাই, যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখা। তাহলে আমাদের ডিটা সেখান থেকে কি বলতে পারি, তাদের মধ্যবিন্দু। তখন এই মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের যা সূত্র, এর প্রথমটা প্লাস এর প্রথমটা বাই 2, মানে 1 প্লাস 5/2 আর কত হবে -1 প্লাস 1/2, তাই তো? ঠিক আছে, 5 আর 1 6/2 মানে 3, আর এটা 0 হয়ে যাবে, এটা তো -1 প্লাস 1 কেটে গেলে 0/2 মানে 0। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা এটা বের হলো। এবারে বলবো তাহলে অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য কত হবে, দেখো দুটো বরাবর কি কোথায়, এটা কত পেয়ে গেলাম, এটা 3,0। তাহলে এবারে বলো এডি মধ্যমার দৈর্ঘ্য কত হবে, এর প্রথমটা মাইনাস এর প্রথমটা, তাহলে -1 - 3 তার হোল স্কয়ার প্লাস 3 - 0 তার হোল স্কয়ার, এত একক বা ইউনিট লিখে দেবে। এটা করলে কত হবে তোমার, রুট ওভার -4 তার হোল স্কয়ার প্লাস 3 থেকে 0 বাদ দিলে কত, শুধু 3 তার হোল স্কয়ার সমান 4 এর স্কয়ার মানে কত, 16 প্লাস 9 মানে কত, √25 মানে সমান কত হচ্ছে 5 ইউনিট বা 5 একক। মানে নির্ণয় এডি মধ্যমার দৈর্ঘ্য কত হয়ে যাবে, 5 একক। দেখবে জাস্ট 8 এর পরের অঙ্কটাই 9 এর অঙ্কটাই দেখবে এইগুলো বলতে, যে এই মধ্যমাগুলো বার করতে বলছে। প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করব, যেমন ধরো এটা যদি নাম কি বিই, আমরা যদি বিই মধ্যমাটা বার করতে যাই, তাহলে আগে ই বিন্দু স্থানাঙ্কটা বার করব। ই বিন্দুটা কি করে পাবো, এর প্রথমটা প্লাস এর প্রথমটা বাই 2, কারণ তখন এটা তো আবার এই সরলরেখাংশটার মধ্যবিন্দু হয়ে যাবে বা ওই বাহুটার মধ্যবিন্দু হয়ে যাবে। যদি সিএফ বলে তাহলে এইটা বার করে নেব, সেটা তখন এবি বাহুর মধ্যবিন্দু হয়ে যাবে। সেই সূত্র অনুযায়ী আগে এর বিন্দু স্থানাঙ্ক বার করব, করে সি আর এফ এর মানে দৈর্ঘ্যটা বা সি এর মধ্যমার দৈর্ঘ্যটা একই উপায়ে বার করে দেব। দেখবে 9 নম্বরটা ওটাই বলেছে, ঠিক আছে, 9 নম্বরটা ওটাই বলেছে। এখন দেখো নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে যে তোমার 10 এর অঙ্কটাতে চলে যাব নেক্সট আমরা। দেখো যেটা বলছিলাম, এরপর আমরা 10 এর অঙ্কটা দেখে নেব। 10 এর অঙ্কটা একটু বড় অঙ্ক, একটু নয় ভালো মতোই বড় অঙ্ক, একটু মন দিয়ে শোনো এটা, ঠিক আছে। যেটা বলেছে আগে অঙ্কটা করে নাও, যে একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক 4, 3, -2, 7 এবং 0,11 হলে ত্রিভুজটির শীর্ষবিন্দু 3টে স্থানাঙ্ক। মানে এখানে দেখো আমাদের মধ্যবিন্দুগুলো দিয়ে দিয়েছে। ধরো ত্রিভুজটা যদি আমি এখানে আঁকি, এই হচ্ছে আমাদের ধরো এবিসি ত্রিভুজ দেওয়া আছে, এটা এ, এটা বি, আর ধরো এটা সি দেওয়া আছে, ওকে। আর ধরে নিলাম বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এই বাহুটার মধ্যবিন্দু ধরে নিচ্ছি ই, আর এর মধ্যবিন্দু ধরে নিচ্ছি আমরা এফ। আমাদেরকে দিয়ে দিয়েছে এর স্থানাঙ্কগুলো, মধ্যবিন্দুগুলো। ধরে নেওয়া যাক ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,3, ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,7, আর এইটা ধরে নাও যেটা দেওয়া আছে এফ বিন্দুটা, ওটা হচ্ছে তোমার 0,11 ধরে নেওয়া যাক। এইটা হলে আমাদেরকে এই তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। দেওয়া আছে মধ্যবিন্দুগুলো, বার করতে হবে শীর্ষবিন্দুগুলো। এখন দেখো ধরে নিলাম এ বিন্দুর স্থানাঙ্ক হবে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক হবে x2, y2, আর সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আমরা x3, y3, ওকে। তাহলে আমরা যদি ধরে নিই যে ওটা x1, y1, এটা x2, y2, এটা x3, y3, আমাদেরকে জানা প্রকারে এইগুলো মানগুলো বার করতে হবে। x1, y1, x2, y2, x3, y3 এদের মানগুলো বার করতে হবে। তো এখন দেখো ডিটা যেহেতু বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে আমরা বলতেই পারি যে নরমাল যদি আমরা ডি বিন্দু স্থানাঙ্ক বার করি, ধরে নাও এটা দেওয়া নেই, ধরে নাও এইটা দেওয়া নেই, ঠিক আছে, এটা দেওয়া নেই, ধরে নাও ডি বিন্দুটা 4-3টা দেওয়া নেই, তখন বিসি বাহুর মধ্যবিন্দু হিসাবে ডি বিন্দু স্থানাঙ্কটা কত হবে, এর প্রথমটা প্লাস ওর প্রথমটা, মানে x2 প্লাস x3 বাই কত 2, আর y2 প্লাস y3 বাই 2, মানে যেটা নিয়ম আর কি, মধ্যবিন্দু নির্ণয়ের যেটা নিয়ম সেটাই করলাম। এইটা সমানই ওরা কত বলে দিচ্ছে 4,3, তাই তো। তাহলে আমরা বলতে পারি যে শর্ত মতে x2 প্লাস x3 বাই 2 আর কত y2 প্লাস y3 বাই 2 ইজ ইকুয়াল টু কত 4,3। এবার সেই একই কথা যে কম্পেয়ারিং দা কোঅর্ডিনেটস ইন বোথ সাইড, মানে উভয় পক্ষের স্থানাঙ্ক তুলনা করে পাই। তো দেখো উভয় পক্ষের স্থানাঙ্ক তুলনা করলে যেটা পাবো, তাহলে x2 মানে এর x স্থানাঙ্ক সমান এর x স্থানাঙ্ক, এর y স্থানাঙ্ক সমান এর y স্থানাঙ্ক,
করলে তাহলে কি পাবো দেখো ওখান থেকে x2 + x3 বাই 2 ইজ ইকুয়াল টু কত 4। এখান থেকে দেখো আমি যদি কোণাকুণি গুণ করি তাহলে কত পাবো বলো তো x2 + x3 ইজ ইকুয়াল টু কত 4 2 এ 8 পাবো। আবার এইটার সঙ্গে যদি এটাকে করি তাহলে y2 + y3 বাই 2 ইজ ইকুয়াল টু কত 3। কোণাকুণি গুণ করলে কত হচ্ছে বলো y2 + y3 ইজ ইকুয়াল টু কত 3 × 6। এটা দিলাম 1 নম্বর, এটা দিলাম 2 নম্বর। ওকে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর দেওয়া হলো। একই ভাবে যদি আমরা দেখো বাকি দুটোর ক্ষেত্রেও যদি বার করি তখন তাহলে বলতে পারবো x1 + x3 মানে এসি বাহুর মধ্যবিন্দু যদি -2 টা না দেয়া থাকতো, এই -2 টা যদি না দেয়া থাকতো তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক কত হতো? তখন দেখো ই বিন্দুর স্থানাঙ্ক এইটা হতো এর প্রথমটা প্লাস এর প্রথমটা মানে x1 + x3 বাই 2 কমা দিয়ে y1 + y3 বাই 2। এটাই কত ওরা দিয়ে দিয়েছে -2,7। তাহলে আমরা বলতেই পারি যে শর্ত মতে এইটা ইজ ইকুয়াল টু কত -2,7। তাহলে সেখান থেকে করলে তাহলে এটা সমান কত না -2,7। তখন তাহলে কি বলতে পারবো? আবার যদি উভয় পক্ষের স্থানাঙ্ক তুলনা করি বলতে পারবো এইটা ইজ ইকুয়াল টু এইটা, অর্থাৎ x1 + x3 বাই 2 ইজ ইকুয়াল টু কত -2। কি ইমপ্লাই করবে x1 + x3 ইজ ইকুয়াল টু কত 2 × 4 মানে -4। এটা 3 নম্বর। একইভাবে ওইটার ক্ষেত্রে আমরা কি বলতে পারবো তোমার y1 + কত y3 বাই 2 ইজ ইকুয়াল টু কত 7। এই যে এইটার সঙ্গে এটা সমান y স্থানাঙ্ক হিসাবে y1 + y3 বাই 2 ইজ ইকুয়াল টু 7 বা y1 + y3 ইজ ইকুয়াল টু কত 7 × 14। এটাকে কোন নম্বর দেবো? 4 নম্বর দেবো। ঠিক আছে, তাহলে আমরা মোট 6টা সমীকরণ পেলাম। এখন পর্যন্ত 4টে সমীকরণ পেয়েছি। একইভাবে যদি করি আমরা তাহলে আরো কিন্তু দুটো সমীকরণ পাবো। কি কি পাবো বলো দাঁড়াও। এবার কার ক্ষেত্রে পাবো? এবারে এবি বাহুর ক্ষেত্রে পাবো। তাহলে এবি বাহুর ক্ষেত্রে আবার কি হবে? এর প্রথমটা প্লাস এর প্রথমটা মানে x1 + x2 বাই 2 ইজ ইকুয়াল টু কত x স্থানাঙ্ক মানে 0। ওই একই ভাবে বলে আর বলছি না এটা। তাহলে x1 + x2 ইজ ইকুয়াল টু 0। এটা কত নম্বর দেবো? 5 নম্বর দিলাম। আর একটা করলে কত হবে বলো y1 + y2 বাই 2 ইজ ইকুয়াল টু কত 11 implies that y1 + y2 is equal to কত 22। এটাকে কত নম্বর দেবো? এটাকে 6 নম্বর দেয়া যাক। 6 নম্বর দিলাম। তাহলে আমরা মোট কটা সমীকরণ পেলাম? এখনো পর্যন্ত 6টা পেয়েছি। 1 2 3 4 করে মোট 6টা সব পেয়েছি, তাই তো? মানে প্রত্যেকটার জন্য দুটো দুটো করে হয়েছে, মোট 6টা হলো। এখন এই 6টা সমীকরণের সাহায্যে আমাদেরকে কি বার করতে হবে? x1 y1 এদের মানগুলো বার করতে হবে। প্রথম আমরা যেটা করব x গুলোর সঙ্গে x গুলোর যোগ করব আগে। দেখো কি রকম করে পুরো প্ল্যানটা দেখো। এই প্রথমে যেটা করছি 1 + 3 + 5 করছি আমরা। তাহলে 1 + 3 + 5 করলে কি হবে? দেখো শুধু x গুলো দেখবে, দেখো এইটা প্লাস এইটা প্লাস কোনটা বলে এইটা, দেখো শুধু x গুলো যোগ হবে মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা করলে দেখো এখানে কোনো y এর গন্ধ নেই, কিন্তু শুধুমাত্র x ই আছে। এবং সেটা দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে দুটো দুটো করে আসবে। দুটো দুটো করে আসবে মানে দেখো এইখানে একটা x2 আর এইখানে একটা x2, এখানে একটা x1 এখানে একটা x1, এখানে একটা x3 এখানে একটা x3, সব দুটো দুটো করে আসছে। অর্থাৎ সেটাকে আমরা লিখতে পারি 2 * x2 + x3 প্লাস x1 + x2 + x3, আর এই দিকটা যোগ করলে কত হবে 8 আর -4 করলে কত হচ্ছে? এটা 4 হচ্ছে, তাই তো? 4 হচ্ছে, এখানে 0, তাহলে কিছু যোগ হচ্ছে না, অর্থাৎ এইটা এটা যোগ করলে তার আলটিমেট এটা 4 হয়ে যাবে। তার মধ্যে যোগফলটা যদি 4 হয় তাহলে আমি এখান থেকে বলতে পারি যে implies that x1 + x2 + x3 is equal to কত 4 থেকে এই 4/2 করলে কত হবে 2। এইটা আমি দিয়ে রাখলাম 6 হয়েছে, তো এটা আমি 7 দিয়ে রাখলাম। ওকে, তাহলে x গুলোর কাজকর্ম মিটে গেল। এরপর আমরা কি করব? একই ভাবে y গুলোর কাজ করব। সেই ক্ষেত্রে কত যোগ করব বলতো? এখানে যেমন ধরো বিজোড় গুলো যোগ করলাম 1 3 5, এবারে উল্টোটা করব 2 4, পুরোটা বুঝে নাও তারপরে বুঝতে পারবে। 2 4 আর কত 6, এইটা করলো একই ব্যাপার। দেখো প্রত্যেকটা দুটো দুটো করে আসবে। দেখো এখানে y2, এখানে একটা কথা গেল y2, এখানে y3, এখানে y3, এখানে y1, এখানে y1, তাহলে দুটো দুটো করে আসবে। 2 * y1 + y2 + y3 is equal to এই দিকটা কত হবে? দেখো 6 14 কত 20, 20 আর 22 যোগ করলে কত হচ্ছে? এটা 42। তাই এখানে কোনো মাইনাস নেই, তাই অসুবিধা নেই। 14 আর 6 যোগ করলে কত হবে? 20 20 20 40 22 কত 42, আর 22 আছে ওখানে 42।
তাহলে এইটা যদি হয় তাহলে এখান থেকে কত হচ্ছে বলো, implies that y1 plus y2 plus y3 is equal to কত, তাহলে 21 হয়ে যাবে। এটাকে 7 হয়েছিল, এটাকে 8 নম্বর দাও। ঠিক আছে, এতগুলো সমীকরণ আসবে বলেই বলেছিলাম যে একটু ঝামেলা করা আছে। তো যাই হোক, দেখতেই বড় কিন্তু বিষয়বস্তুটা সোজা আছে। আর সমীকরণ আছে 8 পর্যন্তই। নেক্সট আমরা দেখো এখন এই যে 7 নম্বর আর 8 নম্বর যে পেলাম, এখানে দেখো তিনজন করে আছে, দেখো তিনজনই আছে x1 x2 x3, মানে যদি x গুলোর কথা বলি। আবার 8 নম্বরে y1 y2 y3, মানে সব y গুলোই আছে। আমরা এখন কি করব জানো, এইগুলো থেকে ওই প্রত্যেকটা বাদ দেবো, মানে এবার 7 নম্বর থেকে 1 নম্বর বাদ দেবো, 7 নম্বর থেকে আমি 3 নম্বর বাদ দেবো, 7 নম্বর থেকে 5 নম্বর বাদ দেবো। তাহলে প্রথম আমার কাজটা কি হবে, প্রথম কাজটা হবে আমার 7 নম্বর থেকে 7 মাইনাস কত 1 করলে দেখবে এটা হবে 1 নম্বরটা যদিও মানে মুছে গেছে, 1 নম্বরটা ছিল কি আমি মোটামুটি সেটা বলে দিচ্ছি। 1 নম্বরটা ছিল এখানে x2 x3 সমান ছিল এখানে 4 2 8 ছিল, এটা 1 নম্বর ছিল। ঠিক আছে, তো যাই হোক, এখন যদি আমরা বিয়োগ করি, দেখো এই 7 নম্বর থেকে যদি 1 নম্বর বিয়োগ করি, কে বাদ চলে যাবে দেখো, তাহলে তোমার x1 x2 x3 মানে 7 নম্বর মাইনাস, যখন এটা করব মাইনাসে প্লাসে মাইনাস x2 মাইনাসে প্লাসে মাইনাস x3 ইজ ইকুয়াল টু কত, এখানে 7 নম্বরে কত ছিল 2 মাইনাস কত হবে বলো 8। করলে দেখো এখানে দুজন বাদ চলে যাচ্ছে, কিন্তু কে বলো তো এখানে x2 x3 তাহলে অতএব x1 সমান কত হচ্ছে -6। একইভাবে তুমি যদি আবার 7 থেকে এই 3 নম্বর বাদ মানে বিয়োগ করো, তখন দেখো আরেকজন তুমি পেয়ে যাবে, দেখবে x2 বা x3 কাউকে তুমি পেয়ে যাবে। আবার এইটা থেকে যদি আমরা দেখো 7 নম্বর থেকে যদি আমরা 5 নম্বর বাদ দিই, তাহলে কত কত বলো তোমার, 7 থেকে যদি আমরা 5 বাদ দিই, 7 থেকে 5 বাদ দিলে দেখো এখানে কে বাদ যাবে, 7 থেকে আছে x1 x2 x3 আর 5 কে আছে x1 x2, তাহলে বাদ দিয়ে দিলে x1 x2 বাদ চলে গেলে তাহলে একমাত্র কে পড়ে থাকবে এখানে x3 টা পড়ে থাকবে। তখন দেখবে x3 সমান যেটা হয়ে যাবে 2 - 0 মানে 2। তাহলে তিনটের মানই পেয়ে গেলাম। প্রথমে x1 পেয়েছিলাম, তাই তো, তার পরবর্তী ক্ষেত্রে কত পেলাম, x1 টা কত পেয়েছিলাম বলো তো, x1 টা পেয়েছিলাম -6। একইভাবে x2 টা পাবো, ঠিক আছে, x2 টা কত পাবো, x2 টা কিছু একটা পাবো, মুছে গেছে তো ওগুলো, আর x3 টাও পেয়ে গেলাম। ঠিক আছে, আর একইভাবে এই যে 8 নম্বরটা পেয়েছিলাম, সেখান থেকে যদি তুমি 2 একবার 4 একবার 6 বিয়োগ করো, দেখবে সেখান থেকে তুমি y1 পাবে, y2 পাবে, আবার একইভাবে কত y3 পাবে। প্লাস x1 ধরে নাও, x1 এর মান -6 আর y1 এর মান ধরে নাও 4 বেরোলো, তখন তাহলে আমরা বলতে পারবো যে এই a বিন্দুটার স্থানাঙ্ক কত হয়ে যাবে, বলতে পারবো এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাবে -6, কত 4। একইভাবে b বিন্দুটা যখন এইগুলো পেয়ে যাবো, তখন তাহলে লিখে দিতে পারবো যে অতএব b বিন্দুর স্থানাঙ্ক এত এবং c বিন্দুর স্থানাঙ্ক এত। তাহলে এখানে আমাদের একটু অঙ্কটা বড় হচ্ছে কিন্তু সোজা। 8টা সমীকরণ আসবে, প্রত্যেকটা থেকে বিয়োগ করে ওই x1 x2 x3 গুলো পেতে হবে। ঠিক আছে, তারপর আমি তো করে পাঠিয়ে দেবো, সেটা বুঝে নেবে, বুঝে গেলে আশা করছি আর অসুবিধা হবে না। একটু বড় অঙ্ক এটা। দেখো নেক্সট, তারপরে আমরা শর্ট কোশ্চেনে চলে যাবো, এরপর এমসিকিউ গুলো দিকে চলে যাব। এমসিকিউ ধরো আমি যদি প্রথমেরটাই বলি, মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এর x স্থানাঙ্ক আর ওর x স্থানাঙ্ক যোগ করবে, যেমন প্রথমটা যেটা হবে l প্লাসে মাইনাসে মাইনাস l, বিন্দুগুলো এইটা দেওয়া আছে, একটা আছে l, 2m, আর একটা দেওয়া আছে -l প্লাস 2m, আর দেওয়া আছে 2l মাইনাস 2m দেওয়া আছে। তাহলে বলেছে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। মধ্যবিন্দু কি করে বের, এর প্রথমটা প্লাস এর প্রথমটা প্লাস এ প্লাস প্লাস 2m বাই 2, একইভাবে কি হবে, এর দ্বিতীয়টা প্লাস ওর দ্বিতীয়টা, অর্থাৎ 2m প্লাস 2l মাইনাস 2m বাই 2। এই দুটো কেটে যাবে, কাটবে না, মনে মনে বাদ দেবে, কিন্তু জাস্ট দেখানোর জন্য। এই দুটো কেটে যাবে, কেটে গেলে কত করে থাকছে 2m বাই 2, ওখানে কত 2l বাই 2, আর 2 2 গুলো বাদ চলে গেলে কত হচ্ছে ml। কোন অপশন, ml, অপশন ডি। ওকে, এটা গেল। একইভাবে যদি তার পরের গুলো নিজেরা করবে, যেগুলো আছে ওখানে
দেখো তারপরে যেটা বলছে এ এবং বি দুটো বিন্দু দিয়ে দিয়েছে। দেখো নিচে অঙ্কটা পড়ে দেখো, বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ পি বিন্দু, সংযোজক সরলরেখাংশকে পি বিন্দু এত অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ কত হবে। মানে অন্তস্থভাবে বিভক্ত করার যেটা নিয়ম, যে সূত্র, সেই অনুযায়ী স্থানাঙ্কটা বার করবে। ধরে নাও স্থানাঙ্কটা বের হলো, আমি ধরে নিচ্ছি -7,3 এরকম বের হলো, তাহলে সেখানে তার ভুজ কোনটা হয়ে যাবে। ধরে নাও এটা বের হলো তোমার -1,3, যা কিছু বেরোক সেটা সূত্র অনুযায়ী বার করবে। আমাকে জানতে চাইছে যেখানে অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ কোনটা হবে। তো ভুজ কোনটাকে বলে, এটা x থাকে সেটাকে কি বলে, ভুজ বলা হয়। তাহলে এটা ভুজ আর এটাকে কি বলা হয় তোমার, কোটি বলা হয়। তাহলে এখানে কোনটা জানতে চাই, ভুজটা, তাহলে উত্তরটা বলা যায় -1, অপশন এ। শিওর নই এটা হবে কিনা আমি জানি না, জাস্ট বললাম যে এইভাবে করতে হবে। ভুজ সূত্রানুযায়ী বার করবে, করে ভুজ বললে x এর মানটা আর কোটি বললে কোনটা, y এর মানটা। যেমন দেখবে 4 এর নম্বরটা কোটি বলেছে, তাহলে নিয়ম বা সূত্র অনুযায়ী বার করে তারপরে ভুজ বললে x এর মান, কোটি বললে y এর মান। ঠিক আছে, এটা করে দেব। আমি এখন 3 এর এমসিকিউটা বলছি। 3 এর এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট। এটা দেখো, তিনটা বলছে যে একটি বৃত্তের, তিনটা বলছে একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক এত এবং এত, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। একটি বৃত্তের ব্যাসের, ধরো এটা একটা বৃত্ত আছে, যার এই হচ্ছে ব্যাস, একটা ব্যাসের এই প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে কত না 7,9 ধরে নাও। আর এখানে না কিছু নামকরণ দেওয়ার দরকার নেই, আমি জাস্ট বলে দিই -1,3। আমাদেরকে জানতে চাইছে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। তা কেন্দ্র মানে কোনটা, এইটা, এই বিন্দুটার কেন্দ্র, তো এইটার স্থানাঙ্ক কত হবে। তো এখন দেখো তোমরা মানে জানা বিষয় খুব সিম্পল, যে ব্যাসের মধ্যবিন্দুই কিন্তু তার কেন্দ্র হয়ে যায়, তাই তো। কারণ এই টোটালটা যদি ব্যাস হয়, তার মানে এইটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, আর টোটাল ব্যাসকে মানে দুভাগে ভাগ করলে তবেই তো আমরা ব্যাসার্ধ পাই। অর্থাৎ যে কোনো ব্যাসের মধ্যবিন্দুটাই হয়ে যায় তার কেন্দ্র হয়ে যায়। তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্কটা কি করে বের হবে, মধ্যবিন্দু বের করো, 7 প্লাস মাইনাসে -1/2, 9 -3/2 করলে কত হচ্ছে, 7 থেকে 1 বাদ দিলে 6/2, আর ওটা কত হচ্ছে, ওটাও 6/2, মানে কত হচ্ছে 3,3। ঠিক আছে, অপশন আছে কি, হ্যাঁ অপশন এ রয়েছে, প্রথমেই দেওয়া আছে অপশন এ এটা। ঠিক আছে, তাহলে এইভাবে করতে হবে। তারপরে 12 দাগের যেগুলো আছে দেখো, 12 দাগের এক একটা একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে, করতে পারবো তো। হ্যাঁ, তো বলে দিচ্ছি একবার। দেখো 12 দাগের এক একটা কি বলছে, বলছে একটি বৃত্তের কেন্দ্র সি এবং ব্যাস এবি। তবে এটা হচ্ছে ব্যাস আর এটা হচ্ছে কেন্দ্র সি, ব্যাসটা হচ্ছে এবি। ওকে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এটা কত দেওয়া আছে, আমাদের এ বিন্দুটা দেওয়া আছে 6,-7, এইটা দেওয়া আছে 6,-7। ঠিক আছে, আর সি বিন্দুটা দেওয়া আছে 5, কত, এটা দেওয়া আছে 5,-2 বলে এইটা বার করতে বলছে যে এইটা কত হবে। ধরে নেব যে ধরি বি বিন্দুর স্থানাঙ্কটা কত না x, y, কোথাও ধরে নেব। ধরে নিয়ে তখন তাহলে এবার সি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, এটা 5,-2টা ভুলে যাও, মনে করো এটা দেয়নি। তুমি ব্যাসের দুটো প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক জানো, সেখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সূত্র একটু আগেই যেটা মানে একটু আগে যেটা বলা হলো আমাদের, কি হবে না এর প্রথমটা প্লাসের, কারণ ব্যাসের মধ্যবিন্দুই তো কি হয়ে যায়, ব্যাসের মধ্যবিন্দুই তো কেন্দ্র হয়ে যায়। তাহলে মধ্যবিন্দু সূত্র অনুযায়ী দেখো এটা হবে তোমার 6 + x/2 আর কত হবে -7 + y/2। শর্ত মতে লিখবো যে শর্ত মতে দিস ইকুয়াল টু, মানে এইটা ইজ ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে, ওরা যেটা দিয়ে দিয়েছে তার সঙ্গে সমান করে দাও। আমাদের ধরা অনুযায়ী এইটা বের হলো, আর ওরা কোনটা দিয়ে দিয়েছিল 5, তার শর্ত মতে দিস ইকুয়াল টু দিস। নাও if we comparing the coordinates in both sides we get this equal to 5 and this equal to -2। অর্থাৎ এখন যদি আমরা উভয় পক্ষের স্থানাঙ্ক তুলনা করি তাহলে বলতে পারবো এইটা সমান কত, মানে ওর x স্থানাঙ্ক সমান কত এর x স্থানাঙ্ক, এখান থেকে কত হবে 6 + x সমান কত 10, তার মানে x সমান কত হচ্ছে 10 থেকে 6 বাদ দিলে কত 4। একইভাবে কি পারবো আমরা y টা বার করে নিতে পারবো। তাহলে শেষে লিখে দাও অতএব b বিন্দু স্থানাঙ্ক সমান এত। ওকে, এটা গেল 12 দাগের একটা ইম্পর্টেন্ট। অনেক সময় শর্ট কোশ্চেন এই বৃত্ত দিয়ে দেয়।
আচ্ছা দেখো, তাহলে আমরা এক একটা বললাম, এবার বাকিগুলো তোমরা করো, ঠিক আছে? আমি আর একটা খালি দেখিয়ে দিচ্ছি, সেটা যে 5 এর দাগেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? 5 এর দাগেটা দেখিয়ে দিচ্ছি, ওটা একটু ছবিটা বোঝার আছে বলে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো ওই মধ্যবিন্দু টদ্দবিন্দু বার করতে বলেছে, একটু বুঝে শুনে করলে আশা করছি ওই বাকি যেগুলো থাকছে 2 3 4 গুলো করতে পারবে। তারপর অসুবিধা হলে তো আমি আছি। আমি লাস্ট আজকে 5 একটা বলে শেষ করছি। তো দেখো, এই হচ্ছে আমাদের ধরো স্থানাঙ্কগুলো দেওয়া আছে, পুরোটা ছিল মোটামুটি আঁকলাম। এখানে একটা এরকম এবিসিডি একটা আয়তক্ষেত্র আছে, একটা এবিসিডি, ঠিক আছে? ধরো এটার নাম দেওয়া আছে তোমার এ বি সি ডি, একটা আয়তক্ষেত্র আছে যেখানে বি বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে 7,3 আর এটা কত বলে দেওয়া 6। যদিও এখানে এইভাবে ছবিগুলো আঁকা ঠিক নয়, ওয়েট কারণ অ্যাপ্রোপ্রিয়েট ছবি হচ্ছে না। চলো মোটামুটি একটা আঁকছি শুধুমাত্র বোঝানোর জন্য, মোটামুটি বোঝানোর জন্য, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকছি। ছবিটা কিন্তু ঠিক নয় এটা আঁকা এইভাবে, চলো নাহলে আমার ঝামেলা হয়ে যাবে। কারণ ছবি তো আমাদের পরীক্ষাতে আঁকার তো দরকার নেই, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি ছবিটা আঁকছি। সেই জন্যই আমি বিশেষ কিছু বলছি না। দেখো ধরো এটা এ, আমি নাম দিলাম এটা তোমার বি, আর এটা সি, আর এটা কত ডি। তো এ বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে? এ বিন্দু স্থানাঙ্ক, এ বিন্দু দেওয়া নেই, এটাই বার করতে বলেছে। তো বি বিন্দুটা কত দেওয়া আছে? বি বিন্দু স্থানাঙ্কটা দেওয়া আছে 7,3 আর ডি বিন্দুটা দেওয়া আছে, ডি বিন্দুটা দেওয়া আছে তোমার কত না 2,6। ডি বিন্দুটা বলে এ আর সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো এখন দেখো এইটা 7 মানে একদমই কিন্তু ছবি ভুল, কারণ এইটা 7 মানে কি বোঝাচ্ছে? এখান থেকে এখান পর্যন্ত যারা কত কি 7, তাই তো? আচ্ছা ছবিটাকে ভালো করে একটু আঁকার চেষ্টা করছি, ঠিক না এভাবে ভুল আঁকা হয়ে যাচ্ছে। এ বি সি ডি, আচ্ছা বিটা কত দেওয়া আছে? বিটা দেওয়া আছে তোমার 7,3 আর ডিটা দেওয়া আছে কত না 2,6। তোমাদের এই ভুলটা বলে দিই, কারণ ওইভাবে আনতে গেলে আমার ঝামেলা আছে। মানে অ্যাকচুয়াল যেটা হবে এটা আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়াল আয়তক্ষেত্রটা এরকম টাইপের আসবে, আয়তক্ষেত্রটা এরকম টাইপের আসবে, ঠিক আছে? একটু বাঁকানো টাইপের আসবে আয়তক্ষেত্রটা। ওকে, তো বি বিন্দু দেওয়া আছে, ডি বিন্দু দেওয়া আছে, আমাদেরকে এ আর সি বিন্দু বার করতে হবে। এখন দেখো এ বিন্দু স্থানাঙ্কটা কত হবে বলো? এ বিন্দু স্থানাঙ্কটা কি হবে? এখন ডিটা যেহেতু 2,6, ডিটা এ বি সি ডি অক্ষ কি বলেছে? আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল। দেখো তো হয়েছে কিনা? ধরো এই বাহুটা এই অক্ষের সমান্তরাল আর এই বাহুটা কি ওয়াই অক্ষের সমান্তরাল হয়েছে সেটা। এবং বি আর ডি বিন্দু স্থানাঙ্ক এত হলে এ আর সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, তাই তো? এখন দেখো প্রথমে যদি বলি যে এইটার x স্থানাঙ্ক কত হবে? এইটা যেহেতু 2, মানে ডিটা যেহেতু 2 আছে, তাহলে কত হচ্ছে সেটা বলো? আচ্ছা এবার ছবিটা ঠিক আছে, ঠিক আছে? আগের গুলো একটু ছবি, মানে ছবিটা আঁকতে যেও ঝামেলা হচ্ছিল বলে তোমাদেরকে বলতে চাইছিলাম না, কিন্তু আঁকতে গেলেও ভুল হচ্ছে। তো সেই জন্য একটা মধ্যস্থতায় আনা হয়েছে ছবিটাকে। এবার আশা করছি বুঝতে পারবে, এটা কনসেপচুয়াল বলতে লাগলাম এটা। দেখো এবারে বি বিন্দু স্থানাঙ্কটা এটা। এবার ঠিক আছে 7,3 মানে বলতে পারি 1 2 3 4 5 6 7, এটা 3 বলাই যায়। এবার 2,6 মানে x এর মানটা 2, তাহলে এই জায়গায়। আর 6টা কি? এর তো 3, এর তো 6, তাহলে নিশ্চয়ই এর থেকে আরো বেশি দূরে থাকবে, ইনফ্যাক্ট ওর ডবল দূরত্বে থাকবে। তো সেই অনুযায়ী দেখো এটা 3 হলে এটা 6। এবার ঠিক আছে, এবার যেহেতু আয়তক্ষেত্র তাহলে তার কি হবে? এইটা যদি আমি a নাম দিয়ে দিই আর এটা কত দিয়ে দিই আমরা, যেমন d নাম দিয়ে দিই, এই জুড়ে দাও। তাহলে এটা কত a আর এটা কত b, এটা c আর এটা কত d। এবার ছবি একদম ঠিক আছে। যদি একটু আয়তক্ষেত্র বর্গক্ষেত্র টাইপের লাগছে তাহলে আরেকটু বাড়িয়ে দিলেই হয়ে যেত, অসুবিধা নেই, ঠিক আছে? আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নিয়ে কোনো ব্যাপার নয়। আমাদের এটা বার করতে হবে, প্রথম কথা হচ্ছে a বিন্দু স্থানাঙ্ক বার করতে হবে, সেটা এবারে বুঝে নাও, আর খামোখা দেরি করব না। এইটা 2 একক মানে, আর x এর মান 2 মানে কি? আমি বলতে পারি এইটা 2 একক অবশ্যই, কারণ 1 2 গুণে তারপরে 1 2 3 4 5 6 গুণে তবেই তো এটা পেয়েছি আমরা।
তারপরে দেখো এর যেটা x স্থানাঙ্ক a বিন্দুরে কিন্তু সেটা x স্থানাঙ্ক হয়ে যাবে। আর a বিন্দুর y স্থানাঙ্ক কোনটা, মানে এখান থেকে এই যে এখান থেকে এই দূরত্বটা, এই যে এখান থেকে এই দূরত্বটা, এইটা হচ্ছে তার কি y এর মান a বিন্দু। তো এইটা দেখো তোমার এর সঙ্গে সমান হবে, তাহলে এর যেহেতু y টা 3, তাহলে এর ক্ষেত্রে কত হবে, y টা 3 হবে। সেই প্রথম দিন মানে আগের দিন যেটা শুরুতে সূত্রটা বলেছিলাম না, সূত্রটা প্রতিষ্ঠা করতে, যে সেইটা যে বুঝে নেবে এগুলো বোঝা খুব সহজ হবে। একইভাবে যদি আমরা c বিন্দুটা বার করি, দেখো এইটা 7 একক মানে, তাহলে অবশ্যই কি বলতে পারি আমরা, এখান থেকে এইটাও 7 একক, অর্থাৎ এর যেটা x স্থানাঙ্ক এরও সেটা x স্থানাঙ্ক হবে। আর এর যেটা থাকে এখান থেকে এটা কি 6 একক, ঠিক এখান থেকে এইটা কত হবে 6 একক, অর্থাৎ এইটার y স্থানাঙ্ক এর y স্থানাঙ্ক হয়ে যাবে। তাহলে a বিন্দু স্থানাঙ্ক কত পেয়ে গেলাম 2,3, আর c বিন্দু স্থানাঙ্ক কত পেয়ে গেলাম 7,6, একটা উত্তর বেরিয়ে গেল। তারপরে বলেছে যে মধ্যবিন্দু, তো মধ্যবিন্দু কি করে বার করে, এর প্রথমটা প্লাস এর প্রথমটা, অর্থাৎ 2 + 7/2, আর ওটা কত হবে 3 + 6/2, মানে কত হচ্ছে তোমার এটা 9/2, আর কত এটা 9/2। ওকে, যাক এটা একটু বলতে যে বন্ধু একটু ঝামেলা করা হয়ে গিয়েছিল, কিন্তু ভুলটা বলতে একটু কেমন লাগছিল যে অ্যাকচুয়ালি তো ছবিটা ওটা হয় না, ইনফ্যাক্ট ছবিটা পুরো একদম এইটা, ঠিক আছে, এবার একটু বাড়িয়ে দিতে পারো, মানে আয়তক্ষেত্রটা আঁকার মতো করে। তো যাই হোক, আমাদের চ্যাপ্টার কমপ্লিট হলো। তো আশা করছি তোমরা আগের দিন এবং আজকে মিলিয়ে টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট করে খাতায় রাখবে, তারপর অসুবিধা অনুযায়ী আমাকে বলো। আশা করছি তোমাদের ম্যাক্সিমামটাই হয়ে যাবে, তবু একটু প্রবলেম থাকলে আমি বললাম সেটা মিটিয়ে দেবো। ওকে, তাহলে আজকে এখানে পর্যন্ত।